মা সারাক্ষণ ফেসবুকে লাইভ করছেন, বাবা ছোট ছোট রিল বানাচ্ছেন। তারা পড়াশোনা শিখছে, কিন্তু মাথাটা কি আগের থেকে খালি হয়ে যাচ্ছে? ছাত্র মনে কোথাও অনেক একটা ফাঁকা বা ভয়েড তৈরি হচ্ছে। সাংঘাতিক ইঁদুর দৌড়, যেটা এড়ানোর কোনো উপায় নেই। একটি মাত্র সন্তানের কে ঘিরে বিপুল এক্সপেকটেশন বা চাহিদা। আমরা সকলেই ধীর স্থির বাচ্চা চেয়ে থাকি যে ছেলে মেয়ে একটু শান্ত হোক। মোবাইল ফোন কিন্তু সেই স্থির করে দেয় এক লহমায়। যেটি আমাদের পছন্দের, যা আমাদের ক্ষণিক আনন্দ দেয়, আমরা তাতেই মজে যাই। বাঙালির একটা পরিচিতি ছিল, শরীর চর্চা বলুন, ভদ্রতা বলুন, শৃঙ্খলা বোধ বলুন। আমাদের ছাত্রদের কাছে খেলার মাঠটা কিন্তু অনেকটা তীর্থস্থানের মতো, যেতেই হয়। খুব বেয়ারা ছেলে পেলে, তারা কি আসে না যে কোনোভাবেই বাগ মানানো যাচ্ছে না? চেষ্টা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, কিন্তু চেষ্টা করা হয় ছাত্র যাতে ভুলটা বুঝতে পারে। হ্যাঁ, তারা যে ব্যর্থতা সামাল দিতে পারছে না, এই দায়টা কার? ছাত্রদের না জীবনে একটু দীনতা প্রয়োজন। দীনতাটা না খুব দয়ার দান, মানে ছাত্রদের এই স্ট্রাগলটা জীবনে দরকার। এক অদ্ভুত সময়ে এসে পৌঁছেছি আমরা। ছেলে মেয়েদের স্কুলের ব্যাগের ওজন দিনকে দিন বেড়ে চলেছে, মার্কশিটের নম্বরও তরতর করে বেড়ে চলেছে। তারা পড়াশোনা শিখছে, কিন্তু মাথাটা কি আগের থেকে খালি হয়ে যাচ্ছে? মনটা কি একটু হালকা হয়ে যাচ্ছে? অনেকেই অভিযোগ করেন, ছেলেমেয়েরা যত পড়াশোনা শিখছে তত নাকি তাদের জীবনটা শেখা থেকে দূরে চলে যাচ্ছে। সত্যি কি তাই? দ্য ওয়ার্ল্ডের শিক্ষা দীক্ষা বিষয়ক নতুন পডকাস্টে এই নিয়েই আজ আমি তিয়াস। আমি এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, যে প্রতিষ্ঠানের নাম শুনলে প্রথমেই মনে হয় এখানকার ছেলেরা এত সুশৃঙ্খল এবং মেধাবী একই সঙ্গে কিভাবে হওয়া সম্ভব। আমার সঙ্গে রয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ মহারাজজি। নমস্কার। নমস্কার। আমরা আজকাল প্রায়ই শুনি যে ছেলেমেয়েরা অসম্ভব বুদ্ধিমান, এবং আমরা জানিও আজকাল 3, 4, 5 বছর বয়সেই ছেলেমেয়েরা এত কিছু জানে, এত অ্যাডভান্সড, বলার কথা নয়, তারা খুব বুদ্ধিমান। ঠিক। তো এই বুদ্ধিবৃত্তি নিয়ে যখন তারা বড় হচ্ছে, পড়াশোনা শিখছে, অভিজ্ঞতা বাড়ছে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা দায়িত্ববোধ, ব্যর্থতা সামাল দিতে পারার যে একটা বোধ, সেইটাতে যেন কোথাও খামতি বা ঘাটতি দেখা যাচ্ছে। আপনি কি এটার সঙ্গে একমত? আপনি কি এমন করে দেখেন? এটা অবশ্যই, মানে যেখানে আমাদের সমস্ত কিছুতে অগ্রগতি হচ্ছে, সেখানে এই সমস্যাগুলো কিন্তু মাথাচাড়া দিয়েছে। তার অবশ্যই কারণ হিসেবে আমরা বলতে পারি, মানে দেখুন, মানে আমাদের এই আর্থসামাজিক প্রেক্ষাপট এবং পারিবারিক বন্ধন, এইগুলো অনেক এক্ষেত্রে দায়ী। একটা সময় একান্নবর্তী পরিবারের কনসেপ্ট ছিল, যেখানে যৌথ পরিবারে সবাইকে একই সঙ্গে শেয়ার করে থাকার অভ্যেস ছিল, সুখে দুঃখের অংশীদার হওয়ার একটা সুযোগ ছিল। এখন সেই জায়গাটা তো কমতে কমতে বাবা মার সন্তানের সংসার, সেখানে বাবা মা দুজনেই ওয়ার্কিং, ফলে ছেলে অথবা মেয়ে, তারা রোজ সব সময় বাবা মার সান্নিধ্য পায় না। তো ফলে এই যে খামতিটা, সেটা অন্য কিছু জুড়ে, অন্য কিছু দিয়ে হয়তো ওনারা সেটিকে ঠিক করার বা পূরণ করার চেষ্টা করছেন। ফলস্বরূপ ছাত্র মনে কোথাও অনেক একটা ফাঁকা বা ভয়েড তৈরি হচ্ছে, এবং তার ফলে এই সিদ্ধান্তহীনতা, ব্যর্থতাকে না মেনে নিতে পারা, এই সমস্ত কিছু, এবং অন্যের সঙ্গে নিজের ভাবনা চিন্তা শেয়ার না করতে পারার যে জায়গা, সেটা কিন্তু পরবর্তী জীবনে অবশ্যই তার মানে একটি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আর কি। একদিকে একটা এরকম শূন্যতার কথা আপনি বলছেন, যেটা পারিবারিক সামাজিক দিক থেকে একটুখানি তাকে দিন করে তুলছে হয়তো। অন্যদিকে একটা সাংঘাতিক ইঁদুর দৌড়, যেটা এড়ানোর কোনো উপায় নেই। স্কুল, পড়াশোনা, এক্সট্রা কারিকুলার, আজকাল অনলাইনে 24 ঘন্টা সবকিছু, সবসময় কিছু না কিছু চলছে। এই যে একটা ইঁদুর দৌড়ে পড়তেই হবে, এবং দৌড়ে যাচ্ছে, এইটা একটা ছোট বাচ্চা যখন বড় হচ্ছে, তার এই বাড়ন্ত বয়সে এই দৌড়টা সে ঠিক কিভাবে এটা গ্রহণ করে বা তার জন্য কি প্রভাব ফেলে? এর প্রভাব, মানে যেহেতু এটা মানে এই একবিংশ শতাব্দীর একটা দৌড়, এটাকে আমরা এড়িয়ে চলতে পারি না, এটা ঠিক। তবে যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, অথবা বিশেষত বাবা মাই তো আমাদের প্রথম শিক্ষক, তারা যখন সন্তানকে বড় করছেন, তারা যদি সত্যি সত্যি প্রথম থেকে খুব ফোকাসড হন, বা কি বিষয়ে কি করতে চাইছেন সে বিষয়ে যদি ভীষণ পরিমাণ দৃষ্টিমান হন, তাহলে হয়তো এই দৌড়ের চাপটা হয়তো নেওয়া সম্ভব। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি বাবা মায়েরা অনেক ক্ষেত্রে একটু দিশেহারা হয়ে পড়েন। একটি মাত্র সন্তানের কে ঘিরে বিপুল এক্সপেকটেশন বা চাহিদা, এবং সেই চাহিদা যখনই সন্তান হয়তো মনোমতো পূরণ করতে পারছে না, তখনই বাবা মায়েদের
খুবই আশঙ্কা তৈরি হয়। হুম। কিন্তু জীবনটা অনেক বড়, জীবনে করবার মতো অনেক জায়গা রয়েছে, সেই জায়গাটা বাবা মায়েদের প্রথম থেকেই সন্তানদের দেওয়া উচিত, সেই ভাবনাটা। সন্তান যাতে কখনোই এই বিষয়ে অনালোকিত না থাকে যে জীবনে একটি ছোট ভুল, একটি পরীক্ষায় কম নম্বর পাওয়া, অথবা কোনো পরীক্ষায় 1 থেকে 20 থেকে পিছিয়ে যাওয়া, বা আমার ভালো বন্ধু যারা তাদের থেকে কোনো কারণে নম্বর কম আসা, হুম, হুম। সেটা কিন্তু একেবারেই আলটিমেট ব্যর্থতা নয়। তো সেইটি সম্পর্কে প্রথম থেকেই বোধহয় বাবা মায়েদের সচেতন হওয়াটা অনেক জরুরি বলে আমার মনে হয়। এবং আমরা যারা প্রতিষ্ঠানে আছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরও এই বোধটা, আমাদের ছাত্রীদের মধ্যে এই বোধটা, এই ভাবনাটা ছড়িয়ে দেওয়া যে জীবনে অনেক কটি দরজা আছে, একটি দরজা বন্ধ হয়ে যাওয়ার মানে এমন নয় যে তোমার সব কটা দরজা বন্ধ, আবার একটি নতুন দরজা খুলে যাবে। তো সেইটি বোধহয় বোঝানোটা খুব দরকার। এবং সমস্ত ছেলে মেয়ের দৌড়ের গতি তো কখনোই এক হবে না। কখনোই হতে পারে না, এবং সবার সত্যি মানে সেই দৌড়ে যে সবাইকে পড়তে হবে এমনটাও নয়। মানে কিন্তু ওই আমরা তো আসলে সকলেই ট্রেন্ডের পেছনে ছুটি। একদম। হ্যাঁ, ওই ট্রেন্ডের পেছনে ছোটাটা বোধহয় কোথাও বন্ধ হলে বোধহয় এই গতিপথটা অনেকটা মসৃণ হয় আর কি। এই একবিংশ শতাব্দীতে আপনি যেমন বললেন ইঁদুর দৌড় এড়ানোর উপায় নেই, আমাদের জীবনে যাপনে জড়িয়ে থাকা যে জিনিস এড়ানোর উপায় নেই তা হলো মোবাইল ফোনটি, এবং সেটা ছেলে মেয়েদের জীবনেও খুব দ্রুতই প্রবেশ করে যাচ্ছে। আমরা সকলেই ধীর স্থির বাচ্চা চেয়ে থাকি যে ছেলে মেয়ে একটু শান্ত হোক। মোবাইল ফোন কিন্তু সেই স্থির করে দেয় এক লহমায়। হাতে ফোন নিয়ে একটি ছেলে মেয়ে বসে আছে মানে তার জগৎটা সেখানে সীমাবদ্ধ। এই শান্তি, এই স্থিতি একটি ছেলে মেয়ের জীবনে কি কাম্য? মানে আমরা কি এইটা চেয়েছি, নাকি সেই অনর্থ বাঁধাচ্ছে, দুর্দমনীয়, সে খেলতে চাইছে, বাড়িতে বকামারা করা হচ্ছে, সেটাই বোধহয় হওয়ার কথা মানে ছিল। দেখুন, মানে আমি মাঝে মাঝেই বলে উঠি, মানে মোবাইল ফোন ওই এড়িয়ে চলার জীবনের জায়গাটা হয়তো আমাদের নেই। সত্যিই আমাদের জীবনযাপনের অনবদ্য একটি মানে সঙ্গী, মানে মিশে গিয়েছে। মিশে গিয়েছে, মানে সেটা ছাড়া চলবে না। তবে সন্তানদের ক্ষেত্রে বাবা মায়েদের যেটি খুব জরুরি, সেটি হচ্ছে ছেলেমেয়েরা কি ধরনের ব্যবহার করছে মোবাইল ফোনটা, কি পারপাসে ব্যবহার করছে, সেটি কিন্তু লক্ষ্য রাখাটা ভীষণ জরুরি। একই সঙ্গে যেটি ভীষণ, যদি সারাদিনে মানে 24 ঘন্টা আমাদের দিনের সময়, তার মধ্যে যদি একটি ছেলে নিজের সমস্ত কাজে, পড়াশোনায়, সমস্ত কিছু মিলিয়ে যদি 13-14 ঘন্টা ব্যাপৃত থাকে, তাহলে অবশ্যই তার মধ্যে মানে একেবারে হিসেব করে 30 থেকে 40 মিনিটের বেশি মোবাইল ফোনে কিন্তু কাটানো আমার মনে হয় করা উচিত নয়। কখনো কখনো ঘরোয়া আলোচনায় আমি বলি যে সরকারের একবারে আইন করে 16 বছর কিংবা 18 বছরের নিচে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া দরকার। কারণ বাচ্চাদের জন্য, শিশু মনে, কিশোর মনে, তরুণ মনে কিন্তু এর সুপ্রভাবের থেকে কুপ্রভাবটাই হয়তো বেশি। তবে এমনও উদাহরণ আমরা পাই, কিছুদিন আগে একটি অনুষ্ঠানে গিয়ে দেখলাম আমাদের কোনো একটি ছাত্রী, একেবারে প্রান্তিক অঞ্চলের একটি ছাত্রী, সে পড়াশুনো করে জাতীয় স্তরে এই মেডিকেল যে প্রবেশিকা পরীক্ষা, তাতে খুব ভালো র্যাঙ্ক করেছে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে কিভাবে সম্ভব তোমার, সেভাবে বাবা মায়েরা আলাদা করে নতুন কোচিং সেন্টার বা অন্যান্য কিছু ব্যবস্থা, তাহলে কি করে হলো গোটা ভারতবর্ষে এত সুন্দর র্যাঙ্ক? মেয়েটি সুন্দর বলল, একটি মোবাইল ফোনের ইউটিউব ভিডিও দেখে আমি কিন্তু পড়াশোনা করেছি। বোঝাই যায় প্রান্তিক অঞ্চলের ওই মেয়েটি ইউটিউব ভিডিওর কি, অর্থাৎ মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোনটিকে কত সুন্দর পথে কাজে লাগিয়েছে। কিন্তু এটি সব ক্ষেত্রে হয় না, এটি হয়তো এই সংখ্যাটা হয়তো হাতে গোনা। কারণ আমরা তো ওই মানে যেটি আমাদের পছন্দের, যা আমাদের ক্ষণিক আনন্দ দেয়, আমরা তাতেই মজে যাই। ফলে ছেলেরা তো ঠিক ঠিক সেটা বুঝতে পারে না, ছেলে মেয়েরা। তার জন্য মোবাইল ফোনের ব্যবহারে বিধি নিষেধ, সতর্কতা, এবং অবশ্যই ব্যবহার করতে হবে, কিন্তু বাবা মায়েদের একটু মানে সতর্ক দৃষ্টি রাখতে হবে, মনিটর করতে হবে, এক কথায় যাকে বলা যেতে পারে, যে ছেলে কি ধরনের সাইট বা কি ধরনের পারপাসে মোবাইলটা ব্যবহার করছে, এই আর কি। আমরা বাঙালিরা বরাবরই মেধাবী একটা জাতি। আমাদের মেরিট, আমাদের র্যাঙ্ক, আমাদের উচ্চশিক্ষা, পৃথিবীর সব প্রান্তে আমাদের ব্রেন ছড়িয়ে রয়েছে। কিন্তু একই সঙ্গে বাঙালির একটা পরিচিতি ছিল, শরীর চর্চা বলুন, ভদ্রতা বলুন, শৃঙ্খলা বোধ বলুন, জেন্টলম্যান যেটাকে বলে থাকি আমরা ইংরেজিতে, সেটা কি ক্রমশ হারিয়ে যাচ্ছে? আমরা কি ভালো র্যাঙ্ক বা ভালো মেরিট, সেখান থেকে ভালো মানুষ হওয়া থেকে সরে যাচ্ছি? দেখুন, এটি হয়তো সর্বৈব সত্য এটা বলতে পারি না। আমি আমাদের প্রতিষ্ঠানের কথা যদি বলি, তাহলে দেখুন, এই প্রতিষ্ঠানটি একটি আবাসিক প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকেই ছাত্ররা এখানে আসে, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও। তো সেখানে একই সঙ্গে যেহেতু আমাদের আশ্রমিক একটা পরিবেশ রয়েছে এবং বড়
একেবারে দিগন্ত বিস্তৃত খেলার মাঠ রয়েছে, ছেলেরা কিন্তু প্রতিদিন সেখানে কিন্তু শরীর চর্চা করে। আর আমাদের ছাত্রদের কাছে খেলার মাঠটা কিন্তু অনেকটা তীর্থস্থানের মতো, যেতেই হয়। আমাদের যেমন তীর্থস্থানে না গেলে মনটা ঠিক জোড়োয় মন্দিরে না, একবার মাথা ঠোকাতে মাথা হবে। নোয়াতে হয়, তেমনই আর কি তীর্থস্থানের মতো। তো সেখানে আমরা দেখি যে এই মানে এই ফ্ল্যাটের কবলে পড়ে বা এই বিভিন্ন কোচিং সেন্টারে বিকেল বেলাতেই যেতে হয়, এই সমস্ত কবলে পড়ে ছাত্রদের হয়তো এই বিকেলের যে মাঠ সেটি কমে যাচ্ছে, অথবা মোবাইল ফোন বা ভিডিও গেম অনেকটাই এই জায়গাটা নিয়ে নিয়েছে। সেখানেও বলবো মানে মানে আমাদের এই আপব্রিঙ্গিং এর ক্ষেত্রে বাবা মায়ের সচেতনতা, সতর্কতা কিন্তু সর্বাগ্রে আর কি। হ্যাঁ, মানে আমরা যদি কোথাও দেখি মা সারাক্ষণ ফেসবুকে লাইভ করছেন, বাবা ছোট ছোট রিল বানাচ্ছেন, তো ফলে ছেলের তো সেদিকে মনে হবেই। মানে আমি দুঃখের সঙ্গে বলছি যে এই কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমরা দেখছি রাস্তায় আমরা যাচ্ছি, সেখানে পরীক্ষার্থীরা স্কুলে ঢুকবে আর কি, তো সেটি খুবই একটা সচেতন মুহূর্ত। কারণ মায়েরা অনেকে ফুল ঠেকাচ্ছেন, তিলক দিচ্ছেন, আদর করে দিচ্ছেন শেষ সময় বাবা বা মেয়েটি, ছেলেটি বা মেয়েটি, কিন্তু তার মধ্যেও কিছু গার্জেন একেবারে দিশেহারা হয়ে রিল করছেন। তো ফলে এই জায়গাগুলো আমাদের বড্ড মানে কষ্ট দেয় বা একটু ভাবায়। তো এইগুলো থেকে মুক্তির পথ কিন্তু আমাদেরই, মানে আমরা যারা বড়রা, বাবা মায়েরা, তাদেরই সচেতন হতে হবে। তবে তো মানে শিশু মনে তো কোনো মানে প্রভাব তো পড়বেই আর কি, এই ধরনের প্রভাব। এই আমি এটা জিজ্ঞেসই করতাম, এই যে আপনাদের এই এখানে আশ্রমিক পরিবেশ, যেখানে পড়াশোনা তো হচ্ছেই, তার সঙ্গে একটা যুক্তি তর্কের জায়গা খোলা, একটা ভদ্রতা, শালীনতা, এই নিয়ে একটা আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, এবং শরীরচর্চা মাস্ট, যেটা আপনি বললেন মন্দিরের মতো। আমরা জানি যে মিশন নিয়ে আমাদের ধারণা, ভোরে উঠতে হয়, প্রেয়ার করতে হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো এই যে একটা অল্টারনেট শিক্ষা ব্যবস্থা এখন বলতে পারি, যদি আশ্রমের বাইরে বেরোয় সেখানকার তুলনায়, এটা ধরে রেখেছেন এতদিন ধরে কিভাবে? দেখুন, মানে এটি তো একটি স্বামীজি সম্ভূত একটি প্রতিষ্ঠান, যেখানে প্রথম থেকেই আমাদের এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, অত্যন্ত বহুমানিত সন্ন্যাসী লোকেশ্বরানন্দজি, উনি স্বপ্ন দেখেছিলেন যে এটি একটি গুরুগৃহবাসের কনসেপ্টে তৈরি হবে, যেখানে ছাত্ররা থাকবে এবং ছাত্রদের সঙ্গে আচার্যরা একত্র বাস করবে। তো সে কারণে আমাদের বেশিরভাগ যে ছাত্রাবাসগুলি আমরা ভবন বলি, সেখানে হয়তো কোনো সন্ন্যাসীরা থাকেন, বা যেখানে সন্ন্যাসী থাকেন না তার অন্য কোনো ভবনে, প্রত্যেক সেখানেই বড়রা, শিক্ষকেরা সাথে থাকার চেষ্টা করেন। এবং প্রতিদিনের রোজগামচাটা এমন ভাবেই বেঁধে দেওয়া আছে, সেখানে খুব একটা গোলমাল বা এলোমেলো করার জায়গা নেই। মানে দিনটাও শুরু হয় ঘন্টায়, একবারে ভোর 5টা 5:30টার টিং টিং ঘন্টায়, আবার দিনটাও শেষ হয় ঘন্টায়। আমাদের ভেতরে যে ছাত্ররা দিশেহারা হয় না, মাঝে মাঝে আলুনি লাগে না, এটি একেবারে সত্য নয়, সেটিও লাগে বটে, কিন্তু এই সিস্টেমের চাপ এবং অবশ্যই আমাদের সন্ন্যাসী মহারাজরা যারা রয়েছেন, মাস্টারমশাইরা যারা রয়েছেন, এবং অবশ্যই আমাদের কর্মীরা যারা, ছাত্রাবাস যারা কর্মীরা, তাদের এই সম্মিলিত প্রয়াসে কিন্তু এটি সুন্দর তত্তর করে এগিয়ে চলেছে। এবং সেক্ষেত্রে বলবো আমাদের অভিভাবকরাও আমাদের এই ক্ষেত্রে কিন্তু সহায়তা করেন, কারণ তারাই তো স্বতঃপ্রণোদিত হয়ে তার ছোট্ট সন্তানটিকে জেনে বুঝে এই আবাসিক প্রতিষ্ঠানে দিয়ে গেছেন। তো ফলে সব মিলিয়ে যে আমাদের একটি টিম ওয়ার্ক এবং সহযোগিতার যে ভাব, তার মধ্যে 5% হয়তো সমস্যা থাকে, কিন্তু 95% এই সিস্টেমটাকে প্রোটেক্ট করে রেখেছেন সবাই মিলে। তো ফলে আমরা মানে এটাই তৈরি হয়েছে আর কি, সুন্দরভাবে তৈরি হয়েছে এই গুরুগৃহ বাস। এবং একই সঙ্গে এই 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 ইঁদুর দৌড়ে বা মোবাইলের ব্যাপক প্রভাব, যে সেই সমস্ত থেকে আমরা কোথাও যেন একটু সাময়িকভাবে বর্জিত হয়েই আছি। ঠিক, কিন্তু তাও এই যে বললেন যে 5% গন্ডগোল থাকতেও পারে, ধরুন খুব বেয়ারা ছেলেপিলে, তারা কি আসে না যে কোনোভাবেই বাগ মানানো যাচ্ছে না? এবং এখনকার ছেলে মেয়েদের তো নানাবিধ সমস্যা, আমরা জানি কত সময় কাউন্সেলিং দরকার হচ্ছে, এবং অ্যাডোলেসেন্স টাইমটাতে তো একটা সমস্যার জায়গা থাকে। তো এই যে বেয়ারা ছেলে যেটা আমরা বলি, তাদের কিভাবে সামাল দেন? দেখুন, মানে দুষ্টু ছেলেরা তো থাকেই, মানে দুষ্টু ছেলেরা অনেক ক্ষেত্রে মিষ্টিও হয় আর কি। তো আর কিছু ভুল তো ছেলেরা করতে গেলে, দিন যাপন করতে গেলে হবেই। কখনো কখনো আমাদের একটু কড়া করে শাসন করতে হয়, বাবা মাকে ডেকে বলতে হয় অনেক ক্ষেত্রে। তবে আমরা খুব চেষ্টা করি, এটা আমরা সবাই চেষ্টা করি, ছাত্রকে যাতে আলটিমেট শাস্তি আমাদের না বিধান করতে হয়, মানে না একেবারে ইটিসি নিয়ে চলে যেতে হবে। যে অপরাধগুলো বা যে সমস্যাগুলো ভীষণ রকম অন্যকে প্রভাবিত করে, মানে আমাদের এই সুন্দর শৃঙ্খলাময়
যে পরিবেশটা hostel নষ্ট করে। নষ্ট করে, সেটি ছাড়া প্রত্যেকটাই আমরা চেষ্টা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার, কিন্তু চেষ্টা করা হয় ছাত্র যাতে ভুলটা বুঝতে পারে। হ্যাঁ, এই ভুলটা বুঝতে পারা, এই ভেতরে ভেতরে কষ্টটা পাওয়া, আমাদেরই যে কষ্ট পাওয়া, ওই কষ্টের জন্য যে অশ্রুটা বয় আর কি চোখে, সেটি কিন্তু ছাত্রকে অনেকটা শুদ্ধ করে দেয়, সমৃদ্ধ করে। সমৃদ্ধ করে বটে। তো এইটা আমরা চেষ্টা করি। অবশ্যই ছেলেরা দুষ্টুমি করে, দুষ্টুমির জন্য শাস্তি পায়, আমাদের শাসনও করতে হয়, বাবা মায়েদের ডেকে বলতে হয়, কিন্তু আমরা চেষ্টা করি যাতে আবার কিছুদিনের মধ্যে যাতে মূল স্রোতে ফিরে আসতে ফিরে পারে। আসে। এবং এই আত্মশুদ্ধির জায়গাটা হয়তো খুব দরকার, সেটা আমরা চেষ্টা করি সবাই মিলে, যাতে ওকে বোঝানো, কাউন্সেলিং করা বা এই সমস্ত কিছু করা, যাতে তাতে মোটামুটি চলে যায় ভালোই, খুব অসুবিধা হয় না। আর এসবের মাঝে রেজাল্টে একটা কনসিস্টেন্টলি যে আপনাদের উজ্জ্বল নাম হয়ে রয়েছে, এমন কোনো বছর যায় না যেখানে বোর্ডের পরীক্ষায় মিশনের ছাত্ররা থাকে না। এবং খুব ছোটবেলা থেকে আমরা জানি যে র্যাঙ্ক যখনই বেরোবে সেখানে মিশনের একাধিক নাম আমরা দেখতে পাবো। এই যে কনসিস্টেন্সি, এইটা কিভাবে ধরে রাখা? কোনো ট্রিক আছে আপনাদের পড়াশোনার? মানে আলাদা কোনো ট্রিক বা রহস্য কিছু নেই, তবে আমাদের প্রতিষ্ঠানের মূল জায়গা নিয়মানুবর্তিতা, রেগুলার ঠিক ঠিক করে ক্লাস হওয়া। এবং আমি প্রশাসনের দিক থেকে বলতে পারি, আমরা সবাই খুব ফিডব্যাকে বিশ্বাসী। মাস্টারমশাই ক্লাসে পড়াচ্ছেন, কেমন পড়াচ্ছেন, আমরা যেমন ছাত্রের কাছ থেকে ফিডব্যাক নিই, হ্যাঁ, হ্যাঁ, আবার ঠিক তেমন ভাবেই ছেলেরা কেমন পড়ছে সেটা মাস্টারমশাইদের কাছ থেকে ফিডব্যাক নিই। এই যে মানে দুমুখী যে সবসময় হ্যাঁ। ফিডব্যাক, এটা কিন্তু আমাদের সমৃদ্ধ হতে খুব সহায়তা করে। এবং সত্যি বলবো যে অন্যান্য প্রতিষ্ঠান থেকে হয়তো রামকৃষ্ণ মিশন একটু খানিকটা হলেও এগিয়ে গিয়েছে, তার অবশ্যই কারণ আমাদের মাস্টারমশাইরা। বাইরের যে পৃথিবীতে আছে, বাইরের যে সরকারি প্রতিষ্ঠান, সরকার পোষিত প্রতিষ্ঠান, সেই মাস্টারমশাইরাও কিন্তু অনেক স্ট্রাগল করছেন, অনেক প্রতিবন্ধকতার সঙ্গে করে এগিয়ে যাচ্ছেন। অবশ্যই আমাদের সেই জায়গায় হয়তো একটু কিছু স্বাধীনতা রয়েছে, কিন্তু তবুও এই মাস্টারমশাই, আমাদের শিক্ষাকর্মী, অভিভাবক সব মিলে যে টিম ওয়ার্ক, সেটি কিন্তু আমাদের এই কনসিস্টেন্সি ধরে রাখতে খুব সহায়তা করে। এবং অবশ্যই আমি বলবো যে এই দুমুখী ফিডব্যাক কিন্তু সর্বদাই কিন্তু যে কোনো সিস্টেমকে সমৃদ্ধ করে। ঠিক। সেটি কিন্তু আমরা সর্বদা সেই বিষয়ে সচেতন থাকি যে কেমন হচ্ছে। বাবা মায়েদেরও আমরা বলি যে আমাদের তরফে কোনো সমস্যা হলে আপনাদেরকে লিখে জানান, আমরা চেষ্টা করব ওই খামতিটাকে, ওই সমস্যাটাকে সমাধান পূরণ করতে যতটুকু আমাদের সাধ্যের মধ্যে। তো সেক্ষেত্রে দেখেছি ব্যাপারটা হয়তো খুব ফ্রুটফুল হয়। হ্যাঁ, একটি ছেলে যতক্ষণ না ভালো নম্বর পাচ্ছে ততক্ষণ তাকে চেষ্টা করতে হয় টেস্ট রিটেস্ট আবার রিটেস্ট করে যাতে সে তৈরি হয়ে যায় আর কি। সেটি করা হয়, সেই প্রয়াসটা এখানে আছে। যেসব বাবা মায়েরা ভাবেন তাদের সন্তানদের মিশনে দেবেন, এখনো হয়তো যারা এপিসোড দেখছেন অনেকে মনে করেন যে, এবং তাদের মূল লক্ষ্যটা থাকে ভালো রেজাল্ট, যেটা আমি বললাম কনসিস্টেন্টলি ভালো রেজাল্টটার তো একটা ছাপ থাকেই। এই ভালো রেজাল্টটাকে মাথায় রেখে যারা মিশনে ভর্তি করতে চাইছেন যে মা বাবারা, তাদের জন্য যদি আপনি কিছু বার্তা দেন। দেখুন, ভালো রেজাল্টের তো অবশ্যই একটা গুরুত্ব রয়েছে, মানে ভালো রেজাল্টের কারণেই হয়তো এত শয়ে শয়ে বাবা মায়েরা উদ্বিগ্ন হয়ে আমাদের এখানে প্রবেশিকা পরীক্ষা, আমাদের প্রবেশিকা পরীক্ষাটাই হয় প্রত্যেক বছর, একটু কঠিনও প্রবেশিকা পরীক্ষা বলা চলে। কিন্তু যারা ভালো রেজাল্টটিকে মাথায় নিয়েই আসে, কিন্তু ওই বলছিলাম আশ্রমের একটা অদ্ভুত সুন্দর পরিবেশ রয়েছে, যেটি কিন্তু বেশিরভাগ বাবা মাকেই কিন্তু তৎপরবর্তী সময়ে ভালো রেজাল্টের সাথে সাথে ভালো মানুষ হতে হবে এই ভাবনাটাকে কিন্তু জাগিয়ে দেয়। আর এই ক্ষেত্রে আমাদের খুব উজ্জ্বল উদ্ধার হচ্ছে আমাদের বিদ্যালয়ের খুব উজ্জ্বল প্রাক্তনীরা, যারা ধরুন বিদ্যালয়ে থাকতে থাকতে আমাদের ছাত্রদের মধ্যে বললাম ওই একেবারে ঘন্টায় বাঁধা জীবনে কখনো কখনো বোরনেস আসে, যে আবার বলবো, আজ সকালে ইচ্ছা করছে না, আর সকালটা ইচ্ছে করে আর শোনাটা হয়। কিন্তু তারপরে যখন এই রামকৃষ্ণ মিশনের চৌকাঠ, নরেন্দ্রপুরের চৌকাঠ পেরিয়ে যখন বিরাট পৃথিবীতে মিশে যায়, তখন বুঝতে পারে যে আশ্রমটা কতখানি ভালো ছিল। তো সেইটির জন্যই প্রাক্তনীরা মানে বছর 20 বছর 30 পর বারবার ফিরে আসে, আকর্ষণ যেন পরবর্তী সময়গুলোতে আরো বেড়ে যায়। তো ছেলেরা দু চোখ ভরে যখন দেখে এত উজ্জ্বল প্রাক্তনী, তারা বিদ্যালয় অন্তঃপ্রাণ যে কোনো সাহায্যে সহায়তায় এগিয়ে আসে, তখন অবশ্যই ভেতরে ভেতরে ছেলেদের সাথে সাথে বাবা মায়েদেরও একটা পরিবর্তন হয়, যে অবশ্যই মানে ভালো রেজাল্ট করতে হবে, ভালো সমাজে প্রতিষ্ঠা হতে হবে, সেটি তো দরকার বটেই, একই সঙ্গে ভালো মানুষ হতে হবে, সেইটি যাতে আমরা কোথাও ভুলে। এবং সেক্ষেত্রেও আমি বলবো আমাদের প্রায় বেশিরভাগ বাবা মায়েরাই কিন্তু ধীরে 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 সেই ভাবনায় ভাবিত হয়ে যান। নম্বরমুখী চাকরিমুখী যে একটা জীবন, সেখান থেকে বৃহত্তর যে পরিবেশে, বৃহত্তর সমাজে যে ভালো মানুষ হওয়ার যে গুরুত্ব, সেটি হয়তো মানে বাবা মায়েরা বোঝেন, এবং বোঝেন বলেই ছেলেরা পরবর্তী সময়ে
উজ্জ্বল হয়ে ওঠে আর কি। ঠিক। একটা জিনিস আমি লক্ষ্য করি যে এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা হয়তো কুড়ির কোঠা বা তারও একটু নিচে বা উপরে ওই জায়গাটায়, তাদের মধ্যে ব্যর্থতা সামাল দেওয়া, ব্যর্থতা সহ্য করার থ্রেশহোল্ড যেটা, সেটা খুবই কমে গিয়েছে। মানে সাংবাদিক হিসেবে এত খারাপ খবর পায়, 13-14 বছরের ছেলে মেয়ে মোবাইল ফোন না পেয়ে কিছু একটি ঘটিয়ে ফেলেছে, বা নাম্বার বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে কোচিং সেন্টারগুলো থেকে তো আমি ছেড়েই দিলাম, বছরে একটা ধরাবাঁধা খবর আসে। তারা যে ব্যর্থতা সামাল দিতে পারছে না, এই দায়টা কার? মানে এটা কি বাড়িতে মা বাবার, নাকি কোথাও তার শিক্ষা প্রতিষ্ঠানের, নাকি এই সমাজ তাকে শিখতে দেয়নি? দেখুন, মানে দায়টা কিন্তু মানে একবার সার্বিক আর কি। বাবা মা অবশ্য আছেন, আত্মীয় স্বজন রয়েছেন, প্রতিষ্ঠান রয়েছে, এবং সার্বিক সমাজের সবাই হয়তো আমরা অল্প অল্প করে দায়ী। তবে একটাই জিনিস, মানে আমি ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য বলবো, ছাত্রদের না জীবনে একটু দীনতা প্রয়োজন। দীনতাটা না খুব দয়ার দান। মানে ছাত্রদের এই স্ট্রাগেলটা জীবনে দরকার, এই ছোট ছোট স্ট্রাগেল। আমাদের আসলে ওই প্রথমেই শুরু করেছিলাম, নিউক্লিয়ার ফ্যামিলিতে এসে বাবা মায়েরা কখনোই তার এক সন্তানকে কোনোভাবেই কষ্ট দিতে চান না। একেবারে নিজের রক্তটা জল করে যতটা সম্ভব স্বাচ্ছন্দ্য বাবা মায়েরা ছেলেদের একেবারে এগিয়ে দিতে চান। তো তার ফলে ছাত্ররা এই জীবনের স্ট্রাগেলটা, কোথাও একটা জীবনের স্ট্রাগেলটা বুঝতে দেওয়া দরকার। এই জীবনের স্ট্রাগেলটা যদি বুঝতে পারে না, তাহলে যে কোনো সময় এই ব্যর্থতা, কষ্ট না পাওয়া, এটির দাম বা গুরুত্ব পেতে পারে। কিন্তু যখনই আমি যা চেয়েছি তাই পেয়ে গেছি, তখন বড় হওয়ার পর, যখন অ্যাডোলেসেন্স, যখন স্বপ্নটা আধো আধো মেঘের মতো তখনও পাকেনি, তখন কিন্তু ওই ছোট্ট না পাওয়াটাই একটা বড় রকম মানে ধোঁয়াশার জন্ম দেয়, হতাশার জন্ম দেয়। তো ফলে ছোটবেলা থেকেই একটু ছোট্ট করে, একটু কষ্ট করে মানুষ হওয়াটা বোধহয়, যতই বিলাস ব্যাসন থাকুক বাবা মায়েরা, যতই মানে ধনী হন, বিত্তশালী হন, তার মধ্যেও কিন্তু সন্তানকে বুঝতে দেওয়া প্রয়োজন যে না, এটি কিন্তু কষ্ট করে অর্জন করতে হয়। এই কষ্ট করে অর্জনের ব্যাপারটা যদি ছাত্রদের ভেতরে ঢোকে, এই হার্ডশিপটা যদি স্টুডেন্ট লাইফে থাকে, তাহলে বোধহয় ব্যর্থতায় এলেও তাকে মুখোমুখি দাঁড়ানোর যে শক্তি, সেটি কিন্তু ছাত্রছাত্রীরা পাবে। এটি আমরা সর্বদাই চেষ্টা করি, ছাত্রদের বলারও চেষ্টা করি যে ব্যর্থতা আসবে, ব্যর্থতাই জীবনের সফল, মানে জীবনের অন্যতম অঙ্গ। মানে এটি এটি ইনএভিটেবল, এড়ানোর উপায় নেই। কোনো না কোনো স্তরে তুমি ব্যর্থ হবেই, কিন্তু সেটি ব্যর্থতার মুখোমুখি দাঁড়াও। আর স্বামীজি তো সেই শক্তিই দিয়েছে যে দুর্বলতা, মানে আমি তাকে দুর্বল বলি, যে এই দুর্বলতাই পাপ, স্বামীজি বললেন। তাহলে এই দুর্বলতা তো আমাদের কাটিয়ে উঠতে হবে। আমরা অনন্ত শক্তির অধিকারী। তো এই অনন্ত শক্তি যদি আমাদের ভেতরেই থাকে, তাহলে সেটিকে ম্যানিফেস্ট করতে হবে, জাগাতে হবে। তবে উত্তরণের পথ কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। সব বাবা মায়েরাই চান তার সন্তান সেরা হোক, সবেতে সেরা হোক, এবং এতে কোনো অন্যায় নেই, কারণ মা বাবার এখন একটাই সন্তান, সমস্ত স্বপ্ন তাকে ঘিরে থাকবেই। এই যে ভালোবাসার চাওয়া, এই যে স্নেহের চাওয়া, এটা কি কোথাও উল্টো চাপ তৈরি করে? নিশ্চয়ই করে, এটা ভীষণ রকম করে। মানে আমাদের এই এই সেরা হওয়ার দৌড়ে যাতে সন্তানের যে চাওয়া পাওয়াটা, সন্তানের যেটি ইচ্ছে, সেটি যাতে কোথাও মরে না যায়, এটি দেখতে হবে। যে সন্তান ছোট থেকে ক্রিকেটার হতে চায়, তার হয়তো ইঞ্জিনিয়ার হওয়ার শখ নেই, কিন্তু বাবা মায়ের স্বপ্ন, আমার পাশের বাড়ির ছেলেটি ও আইআইটিতে পড়ে এত টাকার চাকরি করছে, তুইও কেন পারবি না। এই বাবা মায়ের চাওয়াটা কখনো যাতে সন্তানের উপর চাপিয়ে না দেয়। তারা ভাবছেন ভালোই চাইছি, তারা ভাবছেন আমি ভালোই চাইছি, কি আর করছি, ছেলে দাঁড়াবে, বড় মোটা টাকায় ইনকাম করবে, এতে আর খারাপ কি। কিন্তু সন্তানের চাওয়াটা যাতে মরে না যায়, কারণ এই নিয়েই তো সন্তানকে মানে জীবনে এগিয়ে যেতে হবে। এটা যাতে বোঝা হয়ে না যায়। পড়াশোনাটা অনেক ক্ষেত্রে বাবা মায়েরা চাপিয়ে দিলে বোঝা হয়ে যায়। এটি আমরা মাঝে মাঝে কখনো কখনো এক্সপিরিয়েন্স করি। তো সেই জায়গা থেকে কিন্তু বাবা মায়েদের সচেতন হওয়া দরকার। এবং অবশ্যই মানে যে সময়টা ছেলেরা মানে এই একেবারে 16-র কোঠায়, 17-র কোঠায়, যখন ওদের স্বাধীন চিন্তা করার অনেকটা পরিণত হওয়ার যে সময় এসে গেছে, সে সময় কিন্তু ওদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দেওয়া দরকার। এটি দরকার। মানে ছেলে হিউম্যানিটিসে যাবে না কমার্সে যাবে না সায়েন্সে যাবে, সেটির চিন্তা ভাবনা করার যে সুযোগ, সেটি ছেলের উপরই ছেড়ে দেওয়া উচিত। তাহলে বোধহয় সাফল্য কিন্তু আসবে। নয়তো বাবা মায়ের চিন্তা চাপিয়ে দিলে কিন্তু সাফল্য কিন্তু অনেক ক্ষেত্রে আটকে যায়, ওই আর কি হারিয়ে যায়, ছেলেগুলি হারিয়ে যায়। আপনার কাছে একটা যদি জীবন মন্ত্র জানতে চাই, তা ভালো ছাত্র হওয়ার জন্য হোক না কেন, তথা ভালো মানুষ হওয়ার জন্য হোক, যারা এই মুহূর্তে এপিসোড দেখছেন, তাদের জন্য যদি একটা জীবন মন্ত্র আপনার থেকে শুনতে পেতাম। দেখুন, বাবা মায়েদের উদ্দেশ্যে বলি যে আমাদের দরকার প্রতিযোগিতা নয়, আমরা সহযোগিতাতে যাতে বিশ্বাসী হয়ে উঠি। আর ছাত্রদের জন্য তো সেই প্রাচীন কথা
ছাত্রানাম অধ্যয়নম তপ। আর একই সঙ্গে আমাদের সবার দরকার এই সত্যবাদী হয়ে ওঠা। সারা জীবনে শ্রীরামকৃষ্ণ তার কথামৃতে পাতায় পাতায় বললেন, সত্যই কলির তপস্যা, এ যুগের তপস্যা। তাই জীবনে যাপনে, নিশি জাগরণে, সব ক্ষেত্রে যদি সত্যটাকে ধরে রাখতে পারি, তা সত্য বড় কঠিন এটাও ঠিক, কিন্তু সত্যটাকে ধরে রাখতে পারি, তাহলে জানবে জয় সুনিশ্চিত। এটি যদি হতে পারে, আমার মনে হয় এই সহযোগিতার মন্ত্র আর সত্যের মন্ত্রে জীবন একেবারে উদ্ভূতিত হবেই হবে। অসাধারণ মহারাজ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আজকের পডকাস্ট আমাদের আরো একবার মনে করিয়ে দিল, শিক্ষা মানে কেবলই বই, খাতা, কলম, নম্বর, প্রশ্ন উত্তর নয়। শিক্ষা কিন্তু চরিত্র গঠন। আমাদের রেজাল্ট বলে দেয় আমরা কতটা শিখেছি, কিন্তু আমাদের আচরণ বলে দেয় আমরা কতটা মানুষ হয়েছি। সেই জন্যই বোধহয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। আজকের এই পডকাস্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে মতামত জানান এবং অবশ্যই শেয়ার করুন। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড, কারণ খবর এখন এখানেই। ঠিক, সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাই।